আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব গ্লাইকোলাইসিস সম্পর্কে। গ্লাইকোলাইসিস হচ্ছে কোষীয় শ্বসনের প্রথম ধাপ। শ্বসন হচ্ছে গ্লুকোজ ভেঙে এটিপি তৈরি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেরকম টাকার সাহায্যে বিভিন্ন উম, সামগ্রী ক্রয় বিক্রয় করে থাকি, ঠিক তেমনি আমাদের শরীরের জৈবিক চাহিদা পূরণের জন্য দেহ এটিপি ব্যবহার করে তার দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে থাকে। এজন্যই এটিপিকে জৈব মুদ্রা বলা হয়। এটিকে মুদ্রার সাথে তুলনা করা হয়েছে। তো শ্বসন এই বিষয়টা আবার ২ ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সবাত শ্বসন এবং একটি হচ্ছে অবাত শ্বসন। যদি সেটি অক্সিজেনের উপস্থিতিতে হয়, তার নাম হবে সবাত শ্বসন। যদি অক্সিজেনের অনুপস্থিতিতে হয়, তার নাম হবে অবাত শ্বসন। তাইলে গ্লাইকোলাইসিস কার মধ্যে পড়ছে? প্রকৃতপক্ষে গ্লাইকোলাইসিস সবাত এবং অবাত ২ ধরনের শ্বসনেরই প্রথম বা অভিন্ন ধাপ। এই গ্লাইকোলাইসিসকে আবার বিভিন্ন নামে ডাকা হয়। যেমন ইএমপি পাথওয়ে। এটি প্রতিষ্ঠাতা ৩ জন বিজ্ঞানী এমডেন, মেনহফ এবং পার্নাস। ইনাদের নামের প্রথম ৩টি অক্ষর নিয়ে ইএমপি পাথওয়ে বলা হয়। আবার এর অন্য নাম হতে পারে শ্বসনের সাধারণ গতিপথ বা সাইটোপ্লাজমীয় শ্বসন। সাইটোপ্লাজমীয় কেন? কারণ গ্লাইকোলাইসিসটি ঘটে থাকে কোষের সাইটোপ্লাজমে। গ্লাইকোলাইসিস শব্দটিকে আমরা যদি ভাঙি তাহলে দুটি অংশ পাবো। একটি হচ্ছে গ্লাইকোজ, একটি হচ্ছে লাইসিস। গ্লাইকোজ শব্দের অর্থ শর্করা বা মিষ্টি, যার ইংরেজি শব্দ হচ্ছে কার্বোহাইড্রেট। এবং লাইসিস শব্দের অর্থ আমরা সকলে জানি ভাঙন বা ভেঙে ফেলা, অর্থাৎ গ্লুকোজ ভাঙা। গ্লুকোজ ভেঙে কি তৈরি হবে? পাইরুভিক অ্যাসিড। এই বিষয়টাকে আমরা যদি সহজে বুঝতে চাই তাহলে আমরা এটিকে ২ ভাগে ভাগ করতে পারি আমাদের বোঝার সুবিধার্থে। একটি হচ্ছে শক্তি বিনিময় দশা বা এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ, যেখানে আমরা শক্তি বিনিয়োগ করব, যার ফলে আমরা পরবর্তী প্রক্রিয়াগুলো সম্পাদন করতে পারি। এক্ষেত্রে আমাদের আগে জেনে রাখি ২ অণু এটিপি খরচ হবে। এবং আরেকটি হচ্ছে শক্তি উৎপাদন দশা, অর্থাৎ আমরা যে ইনপুটটা দিলাম এর ফলে আমাদের আউটপুট কি আসবে? আমরা পাবো এটিপি, এনএডিএইচ। মনে রাখতে হবে আমাদের শরীরের যে জৈব মুদ্রা বললাম বা এনার্জি এক্সচেঞ্জার হিসাবে আমরা এই দুটিকেই ব্যবহার করে থাকি। একটি হচ্ছে এটিপি এবং এনএডিএইচ। এবং এই এনএডিএইচটা আমরা পরবর্তীতে এটিপিতে আবার কনভার্ট করি ইটিসিতে। ও আর বলা হয় না যে শ্বসনের আমরা জানি ৪টি ধাপ। একটি হচ্ছে গ্লাইকোলাইসিস, ২ নাম্বার হচ্ছে অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি বা পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন বা জারণ, ৩ নাম্বার হচ্ছে ক্রেবস চক্র এবং ৪ নাম্বার হচ্ছে ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তো এখানে আমরা পাবো হচ্ছে পাইরুভেট, এটিপি এবং এনএডিএইচ2। এই হিসাবটা আমরা পরে মিলাবো। তো চলো শুরু করি। গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে ৬ কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট বা শর্করা। গ্লুকোজ থেকে প্রথমে আমরা এর ৬ নম্বর কার্বনে একটি ফসফেট যুক্ত করব, যার ফলে তৈরি হবে গ্লুকোজ 6 ফসফেট। এবং এখানে কোন এনজাইম লাগবে? যেহেতু গ্লুকোজ ৬ কার্বন বিশিষ্ট এই জন্য হেক্সো। এবং মনে রাখতে হবে এটিপি রিলেটেড কোনো কিছু আসলে সে এনজাইমের শেষে কাইনেজ শব্দটি যুক্ত হবে। ঠিক তেমনি যদি সেখানে পানি বা হাইড্রোজেন আয়ন আসে তাহলে সেখানে যুক্ত হবে হাইড্রোজেনেজ। আর যদি বাদ যায় ডিহাইড্রোজেনেজ। আবার এটিপি আসলে কাইনেজ। ফসফোইনল আসলে ইনোলেজ। তো চলো শুরু করি। যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হলো, এক্ষেত্রে আমাদের একটি এটিপি খরচ হলো। এটিপি ভেঙে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেটে পরিণত হলো, যার ফলে গ্লুকোজ 6 ফসফেট। এই যে ইনঅর্গানিক ফসফেটটা আমরা পাইলাম এটিপি থেকে, সেটি সেখানে যুক্ত হলো এবং গ্লুকোজ 6 ফসফেট তৈরি হলো। গ্লুকোজ 6 ফসফেট থেকে তৈরি হবে ফ্রুক্টোজ 6 ফসফেট। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পরস্পরের আইসোমার। আইসোমার বিষয়টি আমরা পরবর্তীতে আমাদের জৈব রসায়ন চ্যাপ্টার খুব ভালোভাবে জানবো। আপাতত জেনে রাখি এখানে আমরা গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি করলাম। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে এবার আরও একটি ফসফেট যুক্ত করব, ফসফেট 16 বিস ফসফেট। বিস শব্দের অর্থ ২। আবারও তাহলে আমাদের এটিপি ভেঙে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট তৈরি করতে হবে এবং সেই ইনঅর্গানিক ফসফেট এখানে যুক্ত হলো। প্রথমে ছিল ফ্রুক্টোজ 6 ফসফেট ৬ নম্বর কার্বনে, এবার ১ নম্বর কার্বনেও যুক্ত করলাম, তাহলে হয়ে গেল ফ্রুক্টোজ 16 বিস ফসফেট। এবং যেহেতু এখানে এটিপির কার্যক্রম ঘটেছে এজন্য নামের শেষে কাইনেজ যুক্ত হলো, ফসফো ফ্রুক্টো কাইনেজ। এখন ফ্রুক্টোজ 16 বিস ফসফেট থেকে আমাদের তৈরি হবে দুইটা জিনিস তৈরি হতে পারে।
অ্যালডোলিজের প্রভাব। কি সেটি? একটি হচ্ছে, একটা হবে অ্যালডিহাইড আর একটা হবে কিটন। একটু আমরা জৈব রসায়নে ভালো করে শিখবো যে অ্যালডিহাইড কোনটা কিটন কোনটা। আপাতত জানি যে ফসফোগ্লিসারঅ্যালডিহাইড এটা হচ্ছে এক ধরনের অ্যালডিহাইড, ডাইহাইড্রক্সি অ্যাসিটন হচ্ছে এক ধরনের কিটন। তাহলে এখানে তৈরি হলো 3 ফসফোগ্লিসারঅ্যালডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট। গ্লুকোজ ছিল 6 কার্বন বিশিষ্ট এবং এটা দুইটা হচ্ছে 3 কার্বন 3 কার্বন। তাহলে আমাদের হিসাব মিলে গেল যে 3 3 যোগ করলে আমরা 6 পেয়ে গেলাম। তার মানে আমাদের ভাঙান ঠিক আছে। এখন অ্যালডিহাইড এবং কিটন এরাও পরস্পরের আইসোমার। তাহলে আমাদের এনজাইম কি আসবে? আইসোমারেজ। আইসোমারেজের প্রভাবে অ্যালডিহাইড থেকে কিটন তৈরি হলো। কিন্তু আমাদের গ্লাইকোলাইসিস করতে হলে সবগুলোকে আবার অ্যালডিহাইডে পরিণত করতে হবে। অর্থাৎ যেগুলো আমাদের কিটন ছিল ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট, সেটিকেও আমরা অ্যালডিহাইড বা ফসফোগ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেটে পরিণত করলাম। এরপরে 3 ফসফোগ্লিসারঅ্যালডিহাইড বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হবে। এক্ষেত্রে যেহেতু আমরা এনএডি থেকে এনএডিএইচ প্লাস তৈরি করছি, এক্ষেত্রে আমরা ডিহাইড্রোজেনেস এনজাইম ব্যবহার করব। ফসফোগ্লিসারঅ্যালডিহাইড ডিহাইড্রোজেনেস 1,3-বিসফসফোগ্লিসারঅ্যালডিহাইড বা গ্লিসারিক অ্যাসিড। এখান থেকে এখন আমরা একটা এটিপি বাদ দিব। দেখো 1 থেকে 1,3 থেকে শুধুমাত্র 3, তাহলে একটা এটিপি বাদ, অর্থাৎ আমাদের একটা এটিপি তৈরি হবে। এটিপি থেকে এটিপি তৈরি হলো, আর এটিপি থাকলে সেখানে যুক্ত হবে কাইনেজ। এবং আমরা এসব কোন যৌগের উপর কাজ করছি? ফসফোগ্লিসারিক অ্যাসিড। এজন্য ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এক্ষেত্রে আমরা মিউটেজ পাচ্ছি। মিউটেজ মানে হচ্ছে মিউটেশন। মিউটেশন বললে বোঝাই যে আমাদের একটা কোনো পদার্থ থেকে কোনো রাসায়নিক বা জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে সেটি গঠনে পরিবর্তন, কিন্তু জিনিসটা একই, তবে অন্য হয়ে গেছে পরে। তো আগে ছিল হচ্ছে গঠন একই ছিল, 3 নম্বর কার্বনে ছিল যুক্ত ফসফেটটি, সেটি চলে আসলো কয় নম্বরে? 2 নম্বরে, অর্থাৎ মিউটেশন ঘটলো। এই জন্য এর নাম হচ্ছে মিউটেজ। 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে এখন আমরা তৈরি হবে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ফসফোইনল, ইনলের জন্য আমাদের এখানে এনজাইমের নাম হয়েছে ইনোলেজ, এবং এক্ষেত্রে আমাদের একটি পানি বের হয়ে যাবে। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে আমাদের একটি এটিপি তৈরি হলো এবং তৈরি হয়ে গেল পাইরুভিক অ্যাসিড, যেটি আমাদের উদ্দেশ্য ছিল। এবং এক্ষেত্রে যেহেতু এটিপি আছে তাহলে কাইনেজ, পাইরুভিক অ্যাসিড কাইনেজ। উল্লেখ্য, এখানে যে কয়টি জিনিস পাবো এই ধাপগুলোতে সবগুলো হচ্ছে 2টি করে। কেন? কারণ এখানে এই কিটোন বডি থেকে আমরা এখানে অ্যালডিহাইডে পরিণত করে নিয়েছি, তাহলে এখানে আসলে এটি হবে হচ্ছে 2টি। তো তবেই তো আমাদের এখানে 6 কার্বন মিলবে। যেহেতু এখানে 6 কার্বন, তাহলে এখানে মিলতে হলে কি এখানে 2 গুণ করতে হবে না? যেহেতু এখান থেকে আমরা এটা কনভার্ট করেছি, তাহলে এখানে এটা আসলে 2টা করে তৈরি হয়, এটাও 2টা করে তৈরি হয়, এটাও 2টা করে তৈরি হয়, সবগুলো শেষে 1 অণু গ্লুকোজ থেকে আমাদের তৈরি হয় 2 অণু পাইরুভিক অ্যাসিড। তবেই তো আমাদের কার্বন সংখ্যা মিলবে। উপরে দেখো গ্লুকোজ হচ্ছে 6 কার্বন, পাইরুভিক অ্যাসিড 3 কার্বন, তাহলে এটি আমাদের 2টি করে তৈরি হয়েছে এই ধাপ থেকে, আইসোমারেজের পর থেকে। তাহলে বিষয়টিকে আমরা যদি দেখি যে আমাদের এটিপি খরচ হলো কয়টা? এটিপি খরচ হলো হচ্ছে এখানে একটা 1 নাম্বার এবং 3 নাম্বার ধাপে। আর এটিপি তৈরি হলো কোন কোন ধাপে? 6 নাম্বার ধাপে এবং 9 নাম্বার ধাপে। এটি কয়টি করে? এখানে 2টি আছে, তাহলে এটিকে আমরা 2 দিয়ে গুণ করবো, তাহলে 4টি এটিপি তৈরি হলো। আর NADH প্লাস H প্লাস কয়টি তৈরি হলো? এখানেও 2টি। এখানে আমাদের মনে রাখতে হবে যে একমুখী বিক্রিয়া কোনটা কোনটা এবং উভমুখী বিক্রিয়া কি। দেখো দেখতে পাবে যে 1, 3 এবং 9 এই 3টি বিক্রিয়া হচ্ছে একমুখী, অন্য সবগুলো হচ্ছে উভমুখী বিক্রিয়া। এখানে দেখো আমাদের সহজে একটা সংক্ষিপ্ত রূপে দেওয়া আছে যে 1 অণু গ্লুকোজ হচ্ছে 6 কার্বন, তাহলে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, এখান থেকে 2 অণু ট্রায়োজ। এই 2 অণু ট্রায়োজ কোনটা? এই যে ফসফোগ্লিসারডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট। এখান থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে 2 অণু পাইরুভিক অ্যাসিড। এখন তো হিসাব মিলেছে। তাহলে সংক্ষেপে আমরা বলতে পারি যে আমাদের 2 অণু এটিপি তৈরি হলো, 2 অণু NADH তৈরি হলো এবং 2 অণু পাইরুভেট তৈরি হলো। এখন এই পাইরুভিক অ্যাসিডের ফেট কি? এর পরিণতি কি? যদি অক্সিজেন থাকে বা সবাত শোষণ হয়, তাহলে সেটি মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করবে। এতক্ষণ আমরা কোথায় ছিলাম? সাইটোপ্লাজমে। এখন এটি সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়ায় গিয়ে ক্রেবস চক্র হয়ে ইরিসি হয়ে এটিপি তৈরি করবে। আর যদি অক্সিজেন না থাকে বা অবাত শোষণ হয়, তাহলে সেখানে ফার্মেন্টেশন ঘটবে বা গাজন ঘটবে, যার ফলে ল্যাকটিক অ্যাসিড অথবা
ইথাইল অ্যালকোহল তৈরি হবে। এটি হচ্ছে আমাদের সহজ ভাষায় গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি ছিলাম তোমাদের সাথে শাহেদ সাদিক। পড়াশোনা করছি রাজশাহী মেডিকেল কলেজে। তোমাদের যে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। সকলকে ধন্যবাদ।